Dear students, we are now going to learn the Swami and Mother worship by Sister Nivedita. The story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the Mother. The story of the glimpses যে এই স্বামীজির জীবনের যে একটি প্রচ্ছদ বা অধ্যায় যা আই কোট অফ দিস পার্ট, আমি এটা পেয়ে ধরেছিলাম এই অংশটা অফ দ্য স্বামীজিজ লাইফ, স্বামীর জীবনের, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, এটা সম্পূর্ণ অসম্পূর্ণ থাকবে ইফ ইট কন্টেন্ট নো মেনশন অফ হিজ ওয়ারশিপ অফ দ্য মাদার, যদি এখানে মায়ের উপাসনার কথা যদি না এখানে উল্লেখ করা হয় তাহলে স্বামীজির সম্বন্ধে, জীবনী সম্বন্ধে আমরা সব কিছু জানতে পারবো না। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুধাবন করতাম, দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস, এখানে দুটো দিক আছে, ইন হিজ কনসাসনেস, তার সচেতনতার দিক থেকে, আনডাউটলেটলি, নিঃসন্দেহভাবে, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, তিনি নিঃসন্দেহে ব্রহ্মজ্ঞানী হিসাবেই জন্মগ্রহণ করেছিলেন। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, রামকৃষ্ণ পরমহংস বারবারই এর উপরেই চাপ দিয়েছেন, এর উপরেই গুরুত্ব আরোপ করেছেন। হুয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন তিনি 8 বছর বয়সে ছিলেন, সিটিং অ্যাট হিজ প্লে, তার খেলাধুলার সময় খেলতে বসে, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তার এমনই একটা ক্ষমতার উন্নতি হয়েছিল, এন্টারিং মানে প্রবেশ করার মতো করতে পারত, যে সমাধিস্থ হয়ে যেতেন, তিনি আত্মস্থ হয়ে যেতেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস, ধার্মিক জ্ঞান, টুয়ার্ডস হুইচ, যার মধ্য দিয়ে, হুইচ ই ন্যাচারালি গ্রেভিটেড, যার মধ্যে তিনি নিয়োজিত হয়েছিলেন, যে ধার্মিক জ্ঞান তিনি উপলব্ধি করেছিলেন, যে ধার্মিক জ্ঞান তাকে টানত, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, সেটা ছিল সম্পূর্ণভাবে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, এবং ফিলোজফিক্যাল যেটা দার্শনিক, দ্য ভেরি রিভার্স অফ দোজ, যে তার ঠিক উল্টোটাই হচ্ছে, হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ ইডিওলেট্রাস, যেটাকে আমরা পৌত্তলিক বলে ভাবি। পৌত্তলিকতার বিপরীত দিক হচ্ছে, পৌত্তলিকতা বলতে মূর্তি পূজা। ইন হিজ ইউথ, তার যৌবনে, and presumably when he had already been some time under the influence of শ্রীরামকৃষ্ণ, যখন তিনি শ্রীরামকৃষ্ণের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, হি বিকেম এ ফর্মাল মেম্বার অব দ্য সাধারণ ব্রাহ্ম সমাজ, তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের সাধারণ একজন মেম্বার হয়েছিলেন, সদস্য হয়েছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ড এবং আমেরিকায়, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ, তিনি কখনো নিজেকে প্রচার করেন, এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন স্পেশাল ফর্ম, যেটা একটা বিশেষ ধরনের উপর নির্ভরশীল ছিল, তার উপর কোনো তিনি প্রচার করেন, বিশেষ কোনো ধারণা তিনি প্রচার করেননি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মের যে উপলব্ধি, ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ, সেটা ছিল আদেশমূলক। দ্য অদ্বৈত ফিলোজফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, এবং তার প্রচারিত মতের একটা প্রধান দিক ছিল অদ্বৈত ফিলোজফি, অদ্বৈত দর্শন। অ্যান্ড দ্য বেদ অ্যান্ড উপনিষদ, হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, এটাই ছিল তার একটি পাণ্ডিত্যের একটা অংশ, এটাই ছিল তার একটা মতাদর্শ, একমাত্র মতাদর্শ, ঠিক আছে, একমাত্র মতাদর্শের প্রামাণ্য ধর্মগ্রন্থ। স্ক্রিপচারাল হচ্ছে প্রামাণ্য, আর অথরিটি হচ্ছে ধর্মগ্রন্থের। তাহলে প্রামাণ্য ধর্মগ্রন্থের মধ্যে তার কি মতামত তিনি প্রচার করেছেন, বেদ, উপনিষদ এবং তার একটা অদ্বৈত ফিলোজফির অংশ, এগুলো তিনি তুলে ধরেছিলেন। ব্রহ্মের উপলব্ধি থেকে তিনি এগুলো পেয়েছিলেন। তাহলে তিনি 8 বছর বয়সে সমাধিস্থ হওয়ার ধারণা তার মধ্যে এসেছিল, তিনি সমাধিস্থ হতে পেরেছিলেন, যে সমস্ত ধর্মীয় ধারণা তার মধ্যে জন্ম নিয়েছিল, যেগুলো তাকে টানত, সেগুলো ছিল একদম বিমুক্ত এবং দার্শনিক।
এবং এগুলো ছিল পৌত্তলিকতার বিপরীত। এবং সে যুবক অবস্থায় তিনি কিসের প্রভাবিত হয়েছিলেন? শ্রী রামকৃষ্ণের প্রভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন এবং এর ফলে তিনি কী হয়েছিলেন? সাধারণ ব্রহ্ম সমাজের একজন মেম্বার হয়েছিলেন, ফর্মাল মেম্বার, সাধারণ একজন নাগরিক হয়েছে। ইংল্যান্ড এবং আমেরিকায় তিনি যতটুকুই প্রচার করেছেন, যা কিছু প্রচার করেছেন, সেগুলো কিন্তু বিশেষ কোনো ধরনের ধারণা নয় সেগুলো। এবং যে ব্রহ্মের যে উপলব্ধি তার মধ্যে হয়েছিল তা ছিল কেবলমাত্র একটা আদেশমূলক, এবং অদ্বৈত ফিলোসফি ছিল তার একটা মধ্যে, অদ্বৈত ফিলোসফি, বিদ্যা এবং উপনিষদ এগুলো ছিল তার ব্রাহ্মণ ধর্মের অন্তর্গত, ঠিক আছে। অ্যান্ড ইয়েট, তথাপি সাইড বাই সাইড উইথ দিস, এদের পাশাপাশি ইট ইজ অলসো ট্রু, এটা সত্য, দ্যাট ইন ইন্ডিয়া, ভারতে, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস, তার সবসময় ঠোঁটের উপর সবসময় মা কথাটা কিন্তু সবসময় থাকতো। হি স্পোক অফ হার, তিনি সেই মায়ের সম্বন্ধে বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, আমরা যেমন গৃহস্থ জীবনে বাড়ির মধ্যে পরিচিতভাবে যেভাবে আচরণ করি, যেভাবে মার বা আত্মীয়দের মধ্যে কথাবার্তা বলি, সেভাবে তিনি তার মায়ের সাথে কথাবার্তা বলতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, সবসময় তিনি তার মধ্যে একাত্ম হয়ে যাওয়ার চেষ্টা করতেন। লাইক দ্য আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড, সবসময় তিনি ভালো ছিলেন না। সামটাইমস হি উড বি নটি, মাঝে মাঝে তিনি কিন্তু খুব দুষ্টামি করতেন এবং রেবেলিয়াস, বিদ্রোহী করতেন। কেন করতেন? বাট অলওয়েজ টু হার, কিন্তু তার কাছে কীভাবে করতেন? নেভার ডিড অ্যাট্রিবিউট টু এনি আদার, অন্য কারোর উপরে তিনি কোনো কিছু নিয়োগ করে দিতেন, আরোপ করে দিতেন। গুড অর ইভিল দ্যাট বিফিল, ভালো মন্দ যাই ঘটুক, অন এ সার্টেন সোলেম অকেশান, কোনো একটা কোনো একটা অনুষ্ঠানে, ভালো শুভ অনুষ্ঠানে কী করতেন? হি এন্ট্রাস্টেড টু এ ডিসিপ্লিন এ প্রেয়ার টু হার, কোনো একটা অনুষ্ঠানে তার একটা শিষ্যকে এমন একটা মন্ত্র শিখিয়েছিলেন তার মায়ের সম্বন্ধে, দ্যাট যে ইন হিজ ওন লাইফ, তার নিজের জীবনে হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরাইটেবল চার্ম, সেটা একটা সুন্দর একটা গতি নিয়েছিল, তার একটা মাধুর্য তিনি বুঝতে পেরেছেন। ভবিষ্যতে সেটা আরও তাকে বিভিন্নভাবে ভালো দিকে চালিত করেছিল। অ্যান্ড মাইন্ড, এবং মন, হি অ্যাটেড সাডেনলি, যেটা তিনি হঠাৎ করে যুক্ত করেছেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ারসনেস, যেটা ছিল নৃশংসতামূলক, আপন দ্য রিসিভার, যেটা ছিল যে গ্রহণ করবে তার কাছে সেই ভয়ানক হতে পারে। মেক হার লিসিন টু ইউ, যে মাকে এমনভাবে কথা বলতে হবে যে একে ভয় পেয়ে চলবে না, তাকে শোনাতে হবে, তোমার কথা তাকে শোনাতে হবে। অ্যান্ড হোয়েন ইউ সেইড, যখন তুমি বলবে তাকে শোনাতেই হবে। নান অফ দ্যাট ক্রিঙ্গিং টু মাদার, মায়ের সাথে অনুনয় বিনিয়ে কথা বলার দরকার নেই। রিমেম্বার, মনে রাখো, এভরি নাও অ্যান্ড দেন, সবসময় হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশান, তিনি মাঝে মাঝে বিভিন্ন ছোট ছোট বর্ণনা খণ্ডগুলোকে উপস্থাপিত করে তুলে ধরতেন। দ্য রাইট হ্যান্ডস রেজড ইন ব্লেসিং, ডান হাতে থাকতো তার বরাভয় মানে শুভেচ্ছা। অ্যান্ড দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, বাম হাতে ছিল খড়গ, অস্ত্র। আর কার্ডস ইজ ব্লেসিং, মায়ের অভিশাপকে সবসময় শুভেচ্ছা বলে মনে করা হতো, আশীর্বাদ বলে ভাবা হতো। মায়ের অভিশাপটা অভিশাপ নয়, আশীর্বাদ। উড বি দ্য সার্টেন এক্সক্লেমেশান, যেটা সবসময় হঠাৎ করে একটা প্রকাশ পেত। কি প্রকাশ পেত? দ্যাট এন্ডেড এ লং রেভারি, যেটা একটা দিবা স্বপ্ন বা ধ্যানের মধ্য দিয়ে শেষ হয়ে যেত, নিজের ধ্যানের মধ্য দিয়ে বা ভাবাবেশ বা স্বপ্ন বিহ্বলতার মধ্য দিয়ে শেষ হতো। সবসময় তিনি যেন একটা ভাবের মধ্যে থাকতেন, স্বামী বিবেকানন্দ সবসময় একটা ভাবান্বিত থাকতেন। নেক্সট, অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ স্পিরিট, এবং মাঝে মাঝে অর্ধ কাব্যিক হয়ে থাকতেন, প্রায় কাব্যিকভাবে তিনি তার নিজের অনুভব করতেন, প্রকাশ করতেন। ডিপ ইন দ্য হার্ট অ্যান্ড হার্টস অফ হার ওন, হৃদয়ের অন্তঃস্থলে মধ্যে ফ্লাসেস দ্য ব্লাড রেড নাইফ, সেখানেই রক্ত মাখা লাল কালির ছুরি সেখানে ভেসে উঠত। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার, মায়ের যারা উপাসনাকারীরা, আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা জন্ম থেকেই আসতো। অ্যান্ড ইন হার ইনকারনেশন অফ দ্য সোর্ড, এবং সেটা সেই
তরবারি থেকেই যেন উঠে আসছে, তরবারির মধ্য থেকেই যেন উঠে আসছে, যে সে তরবারি ধরে থাকতে পারে, কিন্তু তাকে ভয় পেলে চলবে না। মায়ের কাছে মায়ের মতো করে কথা বলতে হবে, তাকে যে কথা সব অভিযোগ জানিয়ে কথা বলতে হবে, অন্য বিনয় করে বললে হবে না। নেক্সট, এবং বলছে ফ্রম হিম ওয়াজ গ্যাদার, তার কাছে যা কিছু জড়ো ছিল, সংগ্রহ করেছিল, হিম সাচ মুমেন্টস, এই মুহূর্তে, অ্যাজ দিজ অলমোস্ট এভরি লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন মানে লাইন, এবং প্রত্যেকটা হচ্ছে সিলেবল, বর্ণ, অফ এ সার্টেন শর্ট সালম, কোনো স্তোত্রের ছোট বর্ণ হতে পারে কিংবা একটা লাইন হতে পারে, যা তিনি জোগাড় করেছিলেন। কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, তাকে সেটাকে ভয়েস অফ দ্য মাদার বলা হতো। হুইচ আই রোড, যেটা আমি লিখেছিলাম, পাবলিশ প্রকাশ করেছিলাম অ্যাবাউট দিস টাইম সময়ে। আই ওয়ারশিপ দ্য টেরিবল, আমি উপাসনা করি ভয়ানকের, টেরিবল হচ্ছে ভয়ানক, ওয়ারশিপ মানে উপাসনা করা। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, সে সবসময় বলতেন, তিনি বলতেন কি, অ্যান্ড ওয়ান্স, একদা, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড, এটা ছিল ধরে রাখাটা একটা ভুল ধারণা, দ্যাট উইথ অল মেন, সমস্ত লোকের প্লেজার ইন দ্য ইজ দ্য মোটিভ, যে সব কিছুর পিছনেই সমস্ত মানুষের একটা আনন্দের ব্যাপার আছে, সে কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের সব কিছুর পিছনে কিন্তু একটা আনন্দের কোনো উদ্দেশ্য আছে, তেমন কিন্তু না, সবসময় সেটা ভাবা উচিত নয়। অনেকের ত্যাগের দিকও থাকতে পারে। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, অনেকে সারা জীবন ধরেই দুঃখ পেয়ে দুঃখর মুখেই অনুসন্ধান করেই যায়। লেটাস ওয়ারশিপ দ্য টেরর, এখন আমাদের দুঃখকেই, এই ভয়ানককেই উপাসনা করতে হবে, ফর ইটস ওন সেক, নিজেদের জন্যই আমাদের ভয়ানককেই উপাসনা করতে হবে। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম, তার সম্পূর্ণ একটা ঘৃণা ছিল, ফর হোয়াট হি রিগার্ডেড, যেটা তিনি মনে করতেন, অ্যাজ স্কুয়েমিসনেস অ্যান্ড মকিসনেস। স্কুয়েমিসনেস অ্যান্ড মকিসনেস মানে কি, যে খুঁতখুঁতেমিপনা, স্কুয়েমিসনেস খুঁতখুঁতেমিপনা এবং ভাব প্রবণতা। মকিসনেস মানে নাকে কাঁদুনি করে আমরা যা কিছু আমার মায়ের কাছে নিবেদন করি না কেন, সেগুলো তিনি কী হিসাবে ব্যবহার করেছে। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার উপরে কিছু শব্দ ব্যয় করেছিলেন। হোয়েন আই কেম টু হিম, যখন আমি তার কাছে গিয়েছিলাম, উইথ মাই ডিফিকাল্টিজ অ্যাবাউট এনিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, যে মন্দিরের মধ্যে এনিম্যাল স্যাক্রিফাইস, যে পশু বলি দেওয়া, সেটার কতটা যুক্তি আছে সেটা জানার জন্য সেইটা আমি যখন তার কাছে গিয়েছিলাম। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো কিছু রেফারেন্স করেননি, কোনো কিছু প্রসঙ্গ উল্লেখ করেন, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যারা তিনি করতে পারতেন, টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই ঘটনায়, দ্যাট মোস্ট অফ আস, আমাদের মধ্যে অধিকাংশ, লাউডলি, খুব জোরে অ্যাজ উই মে অ্যাটাকড দিস, যেটা আমরা তাকে আক্রমণ করে বলতে পারতাম, হ্যাভ নো হেজিটেশন, সেখানে ইতস্তত কোনো ব্যাপারই ছিল না, ইন অফারিং অ্যানিম্যাল, যে স্যাক্রিফাইস টু আওয়ার সেলফ, যে আমরা অনেক সময় পশু বলির বিরুদ্ধে আমরা সবাই কিন্তু প্রতিবাদ করে উঠতে পারি, কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনে আবার আমরা পশু বলি দিতে থাকি। হি অফার নো আর্গুমেন্ট, তিনি কোনো যুক্তিতর্কের প্রসঙ্গ তুলেননি। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, করতে, রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার, যে কসাই যিনি কসাই তার বিরুদ্ধে, কিংবা কসাইখানা যেখানে পশু বলি দেওয়া হয়, এগুলোর বিরুদ্ধে তিনি কোনো কিছু বলেননি। আন্ডার দ্য মডার্ন সিস্টেম, বর্তমানে সিস্টেমে, হোয়াই নট এ লিটিল ব্লাড, কেন এখন এক টুকরো রক্ত কেন নয়, টু কমপ্লিট দ্য পিকচার, যে ছবিটাকে সম্পূর্ণ করতে এক বিন্দু রক্ত কেন লাগবে না। হোয়াই ওয়াজ হিজ অনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশানস, তিনি আমার এই অবজেকশানে কোনো উত্তর এইটাই দিয়েছিলেন। অ্যান্ড ইট ওয়াজ উইথ, মানে অবজেকশানটা কী ছিল, যে কেন এই পশু বলি দেওয়া হবে, যে দেবীর উপাসনায় কিছু দেবীর উপাসনায় তার যে সমস্ত সাঙ্গপাঙ্গ আছে, যারা দানব আছে, তাদেরকে তুষ্ট করার জন্য কেন পশুকে বলি দিতে হবে। নেক্সট, অ্যান্ড হোয়াই নট এল ব্লাড টু কমপ্লিট, মানে এটাই বলেছেন যে একটা ছবিকে সম্পূর্ণ করতে গেলে কেন আমরা ব্লাড কিছুটা দিতে পারি না। থ্যাংক ইউ, দ্যাটস অল। নেক্সট portion we shall discuss after next episode. If you are new to our channel, please like and share and subscribe my channel to get the update. Thank you.